হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 23শে ডিসেম্বর শিক্ষা চাকরি ও খেলা পেপার থেকে বাকি থাকা শেষের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 17 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত। আজকে আমাদের পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 মিস করে চলে গেছো, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপরে পার্ট 2 দেখবে। বন্ধুরা, আজকে পার্ট 2 এতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ 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 ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে যে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে এক মনে দেখবে ভিডিওটি দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝবে। যদি ভালো লাগে তবেই লাইক করবে, আর যদি কোনো ফল্ট থাকে, খারাপ লাগে, ডিসলাইক করে দেবে। একদম বন্ধুর সঙ্গে শেয়ার করার দরকার নেই। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2 শেষ পার্ট, ভালো করে শোনো তোমরা। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, হৃদরোগে আক্রান্তে মৃত্যু বিশ্বের সর্বাধিক, এ কথা জানিয়েছে হু। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর 2019 সালের পর্যন্ত করা সমীক্ষা অনুসারে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত পৃথিবীতে সমস্ত রোগ ব্যাধির মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ রক্তাপ্লুতজনিত হার্টের রোগ এ মৃত্যুর হার সর্বাধিক পাওয়া গেছে। গোটা বিশ্বে মোট মৃত্যুর 16% হলো এই রোগের কারণপূর্বক। এই রোগ ছাড়া বিশ্বের প্রথম 10-এ বাকি যে মারাত্মক রোগগুলি স্থান পেয়েছে তা হলো স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশনস, নিউনেটাল কন্ডিশনস, ট্রাকিয়া, ব্রঙ্কাস অ্যান্ড লাং ক্যান্সার, অ্যালজাইমার্স অ্যান্ড ডিসেন্সিয়া, ডায়রিয়াল ডিজিজ, ডায়াবেটিস মিলিটাস ও কিডনি ডিজিজ। তো ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। হৃদরোগে আক্রান্তে মৃত্যু বিশ্বের সর্বাধিক, একথা জানিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর 2019 সাল পর্যন্ত করা সমীক্ষা অনুসারে 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত পৃথিবীতে সমস্ত রোগ ব্যাধির মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ রক্তাপ্লুতজনিত হার্টের রোগে মৃত্যুর হার সর্বাধিক পাওয়া গেছে। গোটা বিশ্বে মোট মৃত্যুর 16% হলো এই রোগের কারণপূর্বক। এই রোগ ছাড়া বিশ্বের প্রথম 10-এ বাকি যে মারাত্মক রোগগুলি স্থান পেয়েছে তা হলো স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশনস, নিউনেটাল কন্ডিশনস, ট্রাকিয়া, ব্রঙ্কাস অ্যান্ড লাং ক্যান্সার, অ্যালজাইমার্স অ্যান্ড ডিসেন্সিয়া, ডায়রিয়াল ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস ও কিডনি ডিজিজ। বন্ধুরা দেখো, এরপরে আছে পুরস্কার ও সম্মান, ভালো করে শোনো। ডক্টর ক্যারোলিনা আরাউজু পেলেন রামানুজন পুরস্কার। ব্রাজিলের প্রখ্যাত ম্যাথামেটিশিয়ান ডক্টর ক্যারোলিনা আরাউজু পেলেন প্রথম বিদেশি মহিলা হিসাবে রামানুজন পুরস্কার। রিওতে অবস্থিত ইনস্টিটিউট ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে অ্যালজেব্রিক জিওমেট্রিতে অসাধারণ মৌলিকত্বের দৃষ্টান্ত স্থাপন করেন বলে ডক্টর ক্যারোলিনাকে এই পুরস্কার প্রদান করা হলো। এছাড়াও তিনি ফ্যানো ভ্যারাইটি স্টাডি অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যান্ড স্টাডি অফ অ্যালজেব্রিক ফলিয়েশন বিষয়ে অভাবনীয় কাজ করেছেন। পুরস্কার মূল্য হিসাবে তিনি $15,000 প্রাপ্ত হয়েছেন। ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ থেকে কোনো নারী অঙ্কের মতো বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন, এটা সত্যি বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো কী বলা আছে দেখো, ডক্টর ক্যারোলিনা আরাউজু পেলেন রামানুজন পুরস্কার। ব্রাজিলের প্রখ্যাত ম্যাথামেটিশিয়ান ডক্টর ক্যারোলিনা আরাউজু পেলেন প্রথম মহিলা হিসাবে রামানুজন পুরস্কার। রিওতে অবস্থিত ইনস্টিটিউট ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে অ্যালজেব্রিক জিওমেট্রিতে অসাধারণ মৌলিকত্বের দৃষ্টান্ত স্থাপন করেন বলে ডক্টর ক্যারোলিনাকে এই পুরস্কার প্রদান করা হলো। এছাড়াও তিনি ফ্যানো ভ্যারাইটিস স্টাডি অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যান্ড স্টাডি অফ অ্যালজেব্রিক ফলিয়েশন বিষয়েও অভাবনীয় কাজ করেছেন। পুরস্কার মূল্য হিসাবে তিনি $15,000 প্রাপ্ত হয়েছেন। ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ থেকে কোনো নারী অঙ্কের মতো বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন, এটা সত্যি বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো কী আছে। রাজকমল ঝা পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক তথা সাহিত্যিক রাজকমল ঝা পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার 2020 সম্মান। এই পুরস্কারের 3য় সংস্করণ ছিল এবছর। তার লেখা অন্যতম উপন্যাস দ্য সিটি অ্যান্ড দ্য সি
এর জন্য তিনি এই পুরস্কার পেলেন। পুরস্কার মূল্য হিসাবে রাজকমল ঝাঁকে 15,000 মার্কিন ডলার ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিলারূপ প্রতিমূর্তি প্রদান করেন অ্যাওয়ার্ডিং কমিটির প্রধান ও এই পুরস্কার সম্মানের প্রতিষ্ঠাতা পিটার বুন্দালু। তো ভালো করে শোনো, রাজকমল ঝাঁ পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক তথা সাহিত্যিক রাজকমল ঝাঁ পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার 2020 সম্মান। এই পুরস্কারের তৃতীয় সংস্করণ ছিল এবছর। তার লেখা অন্যতম উপন্যাস দ্য সিটি অ্যান্ড দ্য সি এর জন্য তিনি এই পুরস্কার পেলেন। পুরস্কার মূল্য হিসাবে রাজকমল ঝাঁকে 5,000 মার্কিন ডলার ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিলারূপ প্রতিমূর্তি প্রদান করেন অ্যাওয়ার্ডিং কমিটির প্রধান ও এই পুরস্কার সম্মানের প্রতিষ্ঠাতা পিটার বুন্দালু। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। টুইটারে বছরের সেরা অ্যাথলিট বিরাট। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি পেলেন বিশেষ সম্মান। 2020 সালে টুইটারে সেরা ভারতীয় অ্যাথলিট হলেন বিরাট। সারা বিশ্বের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি টুইট হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। তারপরই রয়েছেন ওজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। মহিলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে কুস্তিগির গীতা ফোগাট 1 নম্বরে রয়েছেন। তো ভালো করে শোনো, টুইটারে বছরের সেরা অ্যাথলিট বিরাট। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি পেলেন বিশেষ সম্মান। 2020 সালে টুইটারে সেরা ভারতীয় অ্যাথলিট হলেন বিরাট। সারা বিশ্বের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি টুইট হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। তারপরেই রয়েছেন ওজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রাক্তন পোর্ট্রিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। মহিলা ভারতীয় অ্যাথলিটদের মধ্যে কুস্তিগির গীতা ফোগাট 1 নম্বরে রয়েছেন। পরের টপিক আছে খেলাধুলা। ভালো করে শুনুন, মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের। 12 ডিসেম্বর রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হাসল জিনেদিন জিদানের দল। ক্যাসেমিরোর গোলে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের জন্য অন্য গোলটি হয় প্রতিপক্ষের আত্মঘাতী গোল। 12 ম্যাচে রিয়ালের এটি 7ম জয়, সঙ্গে 2 ড্রয়ে 23 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লস ল্যাঙ্কোস শিবির। তো কী বলা আছে দেখো, মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের। 12 ডিসেম্বর রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে মাদ্রিদ ডার্বিতে হারিয়ে শেষ হাসি হাসল জিনেদিন জিদানের দল। ক্যাসেমিরোর গোলে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের জন্য অন্য গোলটি হয় প্রতিপক্ষের আত্মঘাতী গোল। 12 ম্যাচে রিয়ালের এটি 7ম জয়, সঙ্গে 2 ড্রয়ে 23 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লস ল্যাঙ্কোস শিবির। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স। বার্সেলোনাকে জয়ে ফেরালেন মেসি। অসংখ্য সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে অবিশ্বাস্য সব ব্যর্থতাই মিলছিল না গোলের দেখা। বড় বাধা হয়েছিলেন লেভান্তে গোলরক্ষক আইতর ফার্নান্ডেজ। শেষ দিকে গিয়েই সাফল্যের দেখা পেলেন লিওনেল মেসি। অধিনায়কের দেখানো পথে জয়ে ফিরল বার্সেলোনা। ক্যাম্প নুতে 13 ডিসেম্বর রবিবার রাতে লা লিগায় লেভান্তেকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। 76 মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মেসি। তো কী বলা আছে দেখো, বার্সেলোনাকে জয়ে ফেরালেন মেসি। অসংখ্য সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে অবিশ্বাস্য সব ব্যর্থতাই মিলছিল না গোলের দেখা। বড় বাধা হয়েছিলেন লেভান্তে গোলরক্ষক আইতর ফার্নান্ডেজ। শেষ দিকে গিয়ে সাফল্যের দেখা পেলেন লিওনেল মেসি। অধিনায়কের দেখানো পথে জয়ে ফিরল বার্সেলোনা। ক্যাম্প নুতে 13 ডিসেম্বর রবিবার রাতে লা লিগায় লেভান্তেকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। 76 মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করলেন মেসি। পরেরটা কী বলা আছে দেখো, 100তম ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর। জুভেন্টাসের হয়ে 100তম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 13 ডিসেম্বর রাতে গেনোয়ার বিপক্ষে খেলতে নেমে পেনাল্টি থেকে 2টি গোল করেন CR7। মরশুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া দলটি লিগে এই প্রথম টানা 2 ম্যাচ জিতল। জয়ের নেপথ্যে নায়ক সেই রোনাল্ডোই। আপাতত 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। 100তম ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর। জুভেন্টাসের হয়ে 100তম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 13 ডিসেম্বর রাতে গেনোয়ার বিপক্ষে খেলতে নেমে পেনাল্টি থেকে 2টি গোল করেন CR7।
মরশুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া দলটি লিগে এই প্রথম টানা 2 ম্যাচ জিতল। জয়ের নেপথ্যে নায়ক সেই রোনাল্ডোই। আপাতত 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 4 মার্চ শুরু মহিলা ক্রিকেট বিশ্বকাপ। মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। 2021 সালের 4 মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারত অধিনায়িকা মিতালি রাজ দল নিয়ে প্রথমবার খেলতে নামবেন 6 মার্চ। যোগ্যতা অর্জন পর্বে যে দল কোয়ালিফাই করবে তার সঙ্গে ভারতের প্রথম ম্যাচ হবে। 10 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে 16 মার্চ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 19 মার্চ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে 27 মার্চ। কি বলা আছে দেখো, 4 মার্চ শুরু মহিলা ক্রিকেট বিশ্বকাপ। মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। 2021 সালে 4 মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারত অধিনায়িকা মিতালি রাজ দল নিয়ে প্রথমবার খেলতে নামেন 6 মার্চ। যোগ্যতা অর্জন পর্বে যে দল কোয়ালিফাই করবে তার সঙ্গে ভারতের প্রথম ম্যাচ হবে। 10 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে 16 মার্চ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 19 মার্চ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে 27 মার্চ। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আছে। কি বলা আছে দেখো, বছরের শেষ সূর্যগ্রহণ 14 ডিসেম্বর। দেখতেই পাচ্ছ সূর্যগ্রহণটার ছবিটা দিয়েছে। 2020 সালের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হলো গত 14 ডিসেম্বর ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 3 মিনিট থেকে রাত 12টা 23 মিনিট পর্যন্ত গ্রহণের স্থায়িত্ব ছিল। এবছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল 21শে জুন। দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগর থেকে গ্রহণ দেখা গেল সম্পূর্ণরূপে। দক্ষিণ আমেরিকার দক্ষিণতল, দক্ষিণ পশ্চিম আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যায় আংশিক সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ একদম স্পষ্ট দেখা গেল চিলি দেশের স্যান্টিগো, ব্রাজিলের সাও পাউলো, আর্জেন্টিনার বুয়েনস এয়ার্স, পেরু দেশের লিমা, উরুগুয়ের মন্টেভিডিও ও প্যারাগুয়ের অ্যাসানসিয়ন শহর থেকে। তো ভালো করে শোনো, বছরের শেষ সূর্যগ্রহণ 14 ডিসেম্বর। 2020 সালের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হলো গত 14 ডিসেম্বর ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 3 মিনিট থেকে রাত 12টা 23 মিনিট পর্যন্ত গ্রহণের স্থায়িত্ব ছিল। এবছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল 21শে জুন। দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আফ্রিকা, প্রশান্ত মহাসাগর থেকে গ্রহণ দেখা গেল সম্পূর্ণরূপে। দক্ষিণ আমেরিকার দক্ষিণতল, দক্ষিণ পশ্চিম আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যায় আংশিক সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ একদম স্পষ্ট দেখা গেল চিলি দেশের স্যান্টিগো, ব্রাজিলের সাও পাউলো, আর্জেন্টিনার বুয়েনস এয়ার্স, পেরু দেশের লিমা, উরুগুয়ের মন্টেভিডিও ও প্যারাগুয়ের অ্যাসানসিয়ান শহর থেকে। বন্ধুরা এর পরের পার্ট হচ্ছে প্রয়াণ। তো প্রয়াণের যে সমস্ত ব্যক্তি প্রয়াত হয়েছেন ওনাদের আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার করে পড়বো, তোমার ভালো করে শুনবেন। প্রথম আছেন চার্লে প্রাইড। প্রয়াত হলেন বিখ্যাত সুরকার ও গীতিকার চার্লে প্রাইড। গত 12 ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে প্রাইডের বয়স হয়েছিল 86 বছর। আমেরিকার ডালাসে নিজের বাড়িতে জীবনাবসান ঘটে তার। প্রথম কৃষ্ণাঙ্গ গায়ক হিসাবে তিনি কান্ট্রি সঙ্গীতে বিখ্যাত হয়েছিলেন। কিস অ্যান অ্যাঞ্জেল, গুড মর্নিং, ইজ এনিবডি গোয়িং এর মতো বিখ্যাত গান বিশ্বকে উপহার দিয়েছিল চার্লে প্রাইড। দেখো পরে যে ব্যক্তি প্রয়াত হয়েছেন তিনি হলেন ডেভিড কর্নওয়েল। জীবনাবসান হল বিশিষ্ট ব্রিটিশ লেখক ডেভিড কর্নওয়েল ওরফে জন লে কারি। গত 13 ডিসেম্বর রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। গোটা বিশ্ব জুড়ে তার লেখা বই বিক্রি হয়ে চলেছে। এখন তিনি লিখেছেন মোট 25টির মতো উপন্যাস, একাধিক প্রবন্ধও লিখেছেন। তার একাধিক উপন্যাস থেকে তৈরি হয়েছে অনেক সিনেমাও। একসময় তিনি ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিসেও চাকরি করেছেন, কিন্তু বিশ্বের কাছে তিনি একজন স্বনামধন্য লেখক। দ্য স্কাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড এর রচয়িতা জন লে কারিকে অনেকে মনে করেন গুপ্তচর সংক্রান্ত থ্রিলারের অন্যতম সেরা রূপকার। জন লে কারি ছিলেন ডেভিড কর্নওয়ালের ছদ্মনাম। সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইটন কলেজে 2 বছর শিক্ষকতা করার পর ব্রিটিশ গুপ্তচর বিভাগে চাকরি পান। জার্মানির বনে ব্রিটিশ দূতাবাসে পোস্টিং পান তিনি। গুপ্তচর রেকর্ড বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। এই বিভাগে কাজ করতে গিয়েই তিনি উপলব্ধি করেন গুপ্তচরদের জন্য রয়েছে একটি আলাদা জগৎ। তো বন্ধুরা ছবিটা দেখে নাও, ডেভিড কর্নওয়েলের ছবি। তারপরে বলছি সেখানে তাদের কাজের প্রকৃতি সাধারণ মানুষের সাদা চোখে বোঝা শক্ত। এরপরে তিনি গুপ্তচরদের নিয়ে লেখালেখি শুরু করেন। সরকারি কর্মচারী হয়ে নিজের নামে
তো এইসব উপন্যাস লেখা সম্ভব নয়। তাই জন লে কারে ছদ্মনাম গ্রহণ করেন তিনি। ঠান্ডা লড়াই চলাকালীন সাবেক সোভিয়েত রাশিয়ার গুপ্তচর সংস্থা ও ব্রিটিশ গুপ্তচর সংস্থার এজেন্টরা কীভাবে কাজ করতেন তার দিশা মেলে জনের রুদ্ধশ্বাস সমস্ত থ্রিলারে। 1953 সালে সর্বাধিক বিক্রিত উপন্যাস দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড পড়েই ইয়াং ফ্লেমিং জেমস বন্ড চরিত্রের সৃষ্টি করেন বলে শোনা যায়। এছাড়া টিঙ্কার টেলর সোলজার স্কাই মোস্ট ওয়ান্টেড ম্যান জনের অনবদ্য সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। তার উপন্যাস থেকে 10টির বেশি সিনেমা তৈরি হয় বিভিন্ন সময়ে। বন্ধুরা দেখো, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য থেকে আছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, গার্ডেন রিচের 10% বিক্রি হবে। বেসরকারিকরণের পথে এবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। সূত্রের খবর, সরকারের হাতে থাকা অংশীদারির 10% চলতি অর্থবর্ষে বিক্রি করে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা গার্ডেন রিচের 74.5% মালিকানা এখন সরকারের ঝুলিতে। বর্তমান বাজার দর অনুযায়ী তার 10% বিক্রি করে কেন্দ্রের ঘরে প্রায় 230 কোটি টাকা আসবে বলে আশা করছে অর্থমন্ত্রক। এর আগে 2018-19 অর্থবর্ষে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের 25.5% মালিকানা বিক্রি করেছিল কেন্দ্র। তো কী বলা আছে দেখো, গার্ডেন রিচের 10% বিক্রি হবে। বেসরকারিকরণের পথে এবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। সূত্রের খবর, সরকারের হাতে থাকা অংশীদারির 10% চলতি অর্থবর্ষে বিক্রি করে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা গার্ডেন রিচের 74.5% মালিকানা এখন সরকারের ঝুলিতে। বর্তমান বাজার দর অনুযায়ী তার 10% বিক্রি করে কেন্দ্রের ঘরে প্রায় 230 কোটি টাকা আসবে বলে আশা করছে অর্থমন্ত্রক। এর আগে 2018-19 অর্থবর্ষে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের 25.5% মালিকানা বিক্রি করেছিল কেন্দ্র। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, 3% ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের। ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। 2021 সালের 1 জানুয়ারি থেকে কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্ত 3% ডিএ যুক্ত হবে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক, পুরসভা কিংবা পঞ্চায়েত সহ বিভিন্ন লোকাল বডিতে কর্মরত সকল কর্মচারী এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের পেনশন প্রাপকরাও থাকছেন এই তালিকায়। তো কী বলা আছে দেখো, 3% ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের। ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। 2021 সালের 1 জানুয়ারি থেকে কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্ত 3% ডিএ যুক্ত হবে। সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক, পুরসভা কিংবা পঞ্চায়েত সহ বিভিন্ন লোকাল বডিতে কর্মরত সকল কর্মচারী এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের পেনশন প্রাপকরাও থাকছেন এই তালিকায়। আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখো, এসবিআই উই কেয়ার এর মেয়াদ বাড়ল। 2020 সালের শেষে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম এসবিআই উই কেয়ার এর মেয়াদ 2021 সালের 3রা মার্চ পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করল স্টেট ব্যাংক। এই স্কিমে প্রবীণ নাগরিকরা এফডিতে 6.20% হারে সুদ পাবেন। এই সময় সাধারণ নাগরিকরা 5.40 হারে সুদ পান। কী বলা আছে দেখো, এসবিআই উই কেয়ারের মেয়াদ বাড়ল। 2020 সালের শেষে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অর্থাৎ এসবিআই উই কেয়ার এর মেয়াদ 2021 সালের 3রা মার্চ পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করল স্টেট ব্যাংক। এই স্কিমে প্রবীণ নাগরিকরা এফডিতে 6.20% হারে সুদ পাবেন। এই সময় সাধারণ নাগরিকরা 5.40 হারে সুদ পান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আজকের পার্ট 2টা শেষ পার্টটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তো তবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে। তো বন্ধুরা, একটা হয়তো তোমাদের অস্পষ্ট লাগছে বিশাল, আমার উচ্চারণটা একটু প্রবলেম আছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণই প্রবলেম আছে উচ্চারণটা, তো তোমরা বুঝতে পারছো সে কথা। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।